প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। শরীফ, স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকে। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, খালেদা জিয়া কথা বলেছেন, তবে এখনও সংকট কাটেনি। ফেসবুক পোস্টে তারেক রহমান, দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ একক নিয়ন্ত্রণাধীন নয়। দৈনিক সমকাল, খালেদা জিয়ার অবস্থার উন্নতি হয়নি, তবে স্থিতিশীল আছে। দৈনিক যুগান্তর, জাতীয় ঐক্যের প্রতি খালেদা জিয়া, সব পথ মিশে গেছে যেখানে। কালের কণ্ঠের শিরোনাম, খালেদা জিয়া এখনও সংকটাপন্ন। দৈনিক ইত্তেফাকের শিরোনাম, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে। উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া। বাংলাদেশ প্রতিদিন, খালেদা জিয়ার জন্য উদ্বিগ্ন দেশ, তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে। মানব জমিন, প্রার্থনায় সারা দেশ। আমার দেশের শিরোনাম, এখনও সংকটাপন্ন খালেদা জিয়া, উদ্বিগ্ন দেশবাসী, দখল দূষণ সংক্রমণে দুর্বিষহ রাজধানীর নাগরিক জীবন। খবরের কাগজ, খালেদা জিয়া সংকটাপন্ন। সময়ের আলোর শিরোনাম, সারা দেশের প্রার্থনায় খালেদা জিয়া। খালেদা জিয়ার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি। দৈনিক সংগ্রাম, হকের পথে চললে বাধা আসবেই। খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে নেতাকর্মী সহ জনগণে গভীর উদ্বেগ, উৎকণ্ঠা। রূপালী বাংলাদেশ, কিছুটা ভালো, তবে সংখ্যামুক্ত নয়। খালেদা জিয়ার শারীরিক অবস্থা, মাকে দেখতে বেকুল ছেলে। দৈনিক ইনকিলাব, অনন্য উচ্চতায় খালেদা জিয়া, বাংলাদেশের রাজনীতির জীবন্ত কিংবদন্তি। শরীফ, আপনি শিরোনাম শুনলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং তাকে নিয়ে উদ্বিগ্ন গোটা দেশবাসী, এবং পত্রপত্রিকার শিরোনাম তো শুনলেন আপনি। আপনার কাছে ইনফরমেশন কি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে, শুভ সকাল। আমি আলোচনার শুরুতেই বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করি। আমরা আশা করি যে এর আগেও কয়েকবার তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং তারপরে তিনি আবার সুস্থ হয়ে পরিবারের কাছে গেছেন, দেশের রাজনীতিতে ভূমিকা রাখার চেষ্টা করেছেন। আমরা আশা করি যে তিনি এবারও সুস্থ হয়ে এই ভূমিকাটা তিনি রাখতে পারবেন। তার স্বাস্থ্য নিয়ে বাংলাদেশে বেশ উদ্বিগ্নতা আছে। প্রথমত, তিনি বাংলাদেশের রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকায় আছেন, ভূমিকায় ছিলেন, ভূমিকা রেখেছেন। রাষ্ট্র পরিচালনায়, রাজনীতিতে, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে তার ভূমিকা ছিল। এখন তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং এই অসুস্থতা নিয়ে বাংলাদেশের অনেকবার রাজনীতির উত্তপ্ত হয়েছে। বিভিন্ন রাজনৈতিক অ্যাঙ্গেল থেকে বিভিন্ন ধরনের দাবি উঠেছে, বিভিন্ন রকমের কথাবার্তাও ছড়ানো হয়েছে কখনো কখনো। আজকে মিডিয়াগুলো যেভাবে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করছে, এই মিডিয়াদের অনেকেই আবার একসময় তার সম্পর্কে নেতিবাচক খবর প্রকাশ করেছে। অর্থাৎ আপনি এখানে আলোচিত হবেন কখন, কিভাবে, এটি নির্ভর করে শুধুমাত্র আপনার উপরে না, সময়টার উপরে নির্ভর করে। তো আমরা চাই প্রথমত যে আমাদের রাজনীতিতে তার যে ভূমিকাটা ছিল সেটি আমরা এখনো আছে, যদিও তিনি কিছুটা সন্তান বা পরের প্রজন্মের হাতে ছেড়ে দিয়ে একটু অবস্থান করছেন কিছুটা দূরে শারীরিক কারণে। আমরা শুরুতে যেটা বললাম যে চাই যে তিনি আবার সুস্থ হয়ে ভূমিকাটা রাখবেন। তো তার এই যে অসুস্থতা নিয়ে আমরা অনেক দিন ধরে শুনছি তিনি নানাভাবে অসুস্থ। তার চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার বিষয়ে আমাদের এখানে রাজনীতিতে প্রচুর জল গড়িয়েছে, জল ঘোলা হয়েছে। আবার দুই পক্ষ, প্রধানত যে আওয়ামী লীগ এবং বিএনপির দুই শিবিরে বিভক্ত আমাদের রাজনীতি, আমরা কিন্তু অনেকগুলো জায়গায় দেখেছি। এখন যেটা শুনছি যে তিনি যখন কারাবন্দী ছিলেন এবং এক ধরনের নিঃসঙ্গ কারাবন্দী, তো তখন তার উপরে সরকারের তৎকালীন সরকারের কতগুলো আচরণ তাকে অসুস্থতার জায়গায়, এই ধরনের একটা জায়গায় নিয়ে গেছে। আবার সেই সময়ে আমরা আরও কতগুলো তথ্য শুনেছি যে তথ্যগুলোর সঙ্গে এখন মিলছে না। আমি পরের পার্টে এইটা আলোচনা করব।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটা ব্যাপার যেটা দাঁড়ায় যে কিছু কিছু বিষয় খুব স্পর্শকাতর এবং আলোচনা করাটাও খুব স্পর্শকাতর। যেমন ধরা যাক যে মায়ের অসুস্থতা, এটা তো মায়ের অসুস্থতার সময় ছেলে তার কাছে থাকবেই, এটাই হলো সত্য এবং এটাই বাস্তবতা। জাতীয় ঐক্যের প্রতি খালেদা জিয়া সব পথ মিশে গেছে, যেখানে আজকে যুগান্তরের প্রতিবেদন। এবং আপনি খেয়াল করবেন গতকাল সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং হাসপাতালে যাওয়া ভিড় করেছেন। সেখানে তারেক জিয়া তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন, ফেরার সিদ্ধান্ত একক নিয়ন্ত্রণাধীন নয় আমার, কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারেক জিয়ার দেশে ফেরার পথে কোনো অন্তরা নেই, বাধাও নেই। তাহলে কি একটা অস্পষ্টতা থাকছে না নাকি? প্রথমত অস্পষ্টতা থাকছে, তার আগে হচ্ছে এই ইস্যুটা রেজিম চেঞ্জের সঙ্গে সঙ্গে ফোকাসটা পরিবর্তন হয়েছে। আচ্ছা, আওয়ামী লীগ যখন পাওয়ারে ছিল, শেখ হাসিনা যখন পাওয়ারে ছিল, আমরা অসংখ্যবার শুনেছি যে শেখ হাসিনা এই প্রতিবন্ধকতাটা তৈরি করছে তারেক রহমানকে বাংলাদেশে আসার ক্ষেত্রে। এখন শেখ হাসিনা নেই, তার সরকারও নেই, অভিযোগটা কিন্তু আরও গুরুতরভাবে আসছে। মানুষের মধ্যে নানা ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। আপনি যে আবেগের কথাটা বলছেন, এটি আমরা সবাই আমাদের জীবনে মায়ের সঙ্গে সন্তানের সম্পর্কের যে আবেগ ঘন মুহূর্তগুলো আমরা কখনোই ভুলতে পারি না। আমাদের স্মৃতিকে অনেককেই নাড়া দেয়, কষ্ট দেয়। গতকাল থেকে যখন এই কথাগুলো শুনছি, তখন আমি আমার মায়ের সাথে, আমার মা মারা গেছেন না, যেমন আপনাকে মা তো মাই, এবং আরেকটা শিরোনাম দেখেন, মাকে দেখতো বেকুল ছেলে, শিরোনাম হয়েছে। এবং আপনার নিশ্চয়ই মনে আছে, বেগম খালেদা জিয়া অনেক বছর পর যখন কয়েক মাস আগে লন্ডনে গেলেন এবং তারেক রহমান এসে তাকে জড়িয়ে ধরার পর প্রথম তিনি তাকে চিনতে পারেন কে কে তারপরে যখন পাশ থেকে একজন বলল ভাইয়া ভাইয়া, তখন ওনার যে মানে চিৎকারটা, আবেগটা, এটি আমি গত কয়েকদিন ধরে ওটি আবার রিকল করছি। তো এই ধরনের অনুভূতি আমাদের প্রত্যেকের জীবনে কম বেশি আছে। একজন মায়ের সব থেকে আপনজন হচ্ছে তার সন্তান, আর একজন সন্তানের কাছে বটবৃক্ষ হচ্ছে তার মা। তো এই ধরনের একটা পরিস্থিতিতে তারেক রহমানের মানে তার ভেতরকার অবস্থাটা তিনি স্ট্যাটাসে যা বলেছেন পুরোটা তিনি তুলে ধরতে পারেননি। তার ভেতরে আরও যে যন্ত্রণা, মায়ের জন্য যে আরও আকুলতা, এটি ভেতরে আছে, এটি আমরা ধারণা করছি। শেষ কথাটা আমি বলবো যে আমরা এতদিন যেটা শুনে এসেছি যে আওয়ামী লীগের কারণে, শেখ হাসিনার কারণে তিনি আসতে পারছেন না। এখনকার অবস্থাটা বাংলাদেশটা একেবারেই ভিন্ন। বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে ডক্টর ইউনূস সরাসরি দেখতে যাচ্ছেন এবং খোঁজ নিচ্ছেন, একাধিক উপদেষ্টা দেখতে যাচ্ছেন, তার জন্য দোয়া করা হয়েছে, রাষ্ট্রপতি শোক প্রকাশ করছে, অর্থাৎ পুরো দেশ তার পাশে। এর আগে কিন্তু আমাদের সেনাপ্রধান পর্যন্ত ওইটাই প্রশ্ন যে পুরো দেশ যখন একজনের পাশে থাকে, তাহলে তার সন্তান আমি ওই জায়গাটাই না পারার কারণটা কি, এইটাই রহস্য। আমি ওই জায়গাটাই আসবো। শুধুমাত্র এবার না, তিনি যখন লন্ডনে যান তার আগে কিন্তু সেনাপ্রধান তার বাসায় গিয়ে সস্ত্রীক দেখা করে এসেছেন। অর্থাৎ স্টেটের যতগুলো অর্গান আছে, সমস্ত অর্গানগুলো বেগম খালেদা জিয়ার সঙ্গে এক ধরনের সলিডারিটি তাদের আছে। তাহলে তারেক রহমানকে ফিরতে বাধা দিচ্ছে কে? স্টেটের মধ্যে নিশ্চয়ই আর একটা ডিপ স্টেট কি আছে? আমার এরকম ধরেন রাজনৈতিক কর্মসূচি ঘিরে আমরা অনেক সময় পলিটিশিয়ানরা কখনো কখনো পরিস্থিতির কারণে অন্য তথ্য দেন, কিন্তু একজন মানুষ তার সব থেকে আপনজন এবং এখানে তার কোনো আর্থিক সংকট আছে এমনও না, তিনি অসংখ্যবার এসে এবং যেতে পারেন, আসা যাওয়া এগুলো কোনো বিষয় না, কিন্তু তিনি তার জায়গার থেকে এবং সামনে নির্বাচন ধরে তাকে তো আসতেই হবে। এই জায়গাটায় সরকারের বক্তব্যটার থেকে আমি তারেক রহমানের যে বক্তব্যটা, এটাকে আমি গুরুত্বপূর্ণ মনে করি এবং এটিকে গ্রহণ করি। এবং এই প্রশ্নের একটা সন্তোষজনক সমাপ্তি আমি শেষ করব এই জায়গাটায় যে বাংলাদেশের পলিটিক্স ঘিরে আমাদের এখানে ডোমেস্টিক অনেকগুলো পকেট আছে, ফোর্স আছে। আমি এই সিদ্ধান্ত থেকে দেখতে পারি যে স্টেটের বাইরে আর একটা স্টেট আছে, গভর্নমেন্টের বাইরে সম্ভবত আরেকটা গভর্নমেন্ট, ঘরের ভেতরে সম্ভবত আরেকটা ঘর আছে। এবং শেষ হচ্ছে যে এটি কি বাংলাদেশের মাইনাস প্লাস পলিটিক্সের যে অনেক দিনের যে ট্রেন্ড, তার কি কোনো রিফ্লেকশন কিনা? সময় কি বলে সেটার জন্য আমরা অপেক্ষা। কিন্তু এই মানবিক সময়ে পুত্রের
মাকে দেখতে আসবার জন্য যে সুযোগ সেটা তৈরি আমরা হওয়া অবশ্যই উচিত। সেটি চাই, আবার খালেদা জিয়ার রোগমুক্ত কামনা করি, তিনি আবার সুন্দর সেই শরীরে হাস্যোজ্জ্বল পরিবেশে সবার মাঝে ফিরে আসুন, এটাই আমাদের কামনা। তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে আশা করা যায়, এবং প্রধান নির্বাচন কমিশনার গতকাল বলেছেন, আশা করছি ডিসেম্বরের প্রথম সপ্তাহে আমরা দিতে পারবো। ওই নাসরিন জাহানের একটা কবিতা আছে, খিড়কি থেকে সিংহদুয়ার তার বাইরেও জগৎ আছে। তাই আমাদের এই যে খিড়কি থেকে সিংহদুয়ার তার বাইরেও দরজা আছে, জগৎ আছে। তো আমরা এই যে পরিবেশ পরিস্থিতি যেটা দেখছি, সেটি খালেদা জিয়ার স্বাস্থ্য চিকিৎসা বলেন, তারেক রহমানের দেশে আসা বলেন, এই যে নির্বাচন বলেন, আমরা যে এরিয়ার মধ্যে আছি তার বাইরেও কতগুলো জগৎ আছে, যে জগৎগুলো আমরা দেখতে পাই না। নির্বাচন নিয়ে যে ধরনের আলাপ আলোচনা আয়োজন বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে, আমি এখন পর্যন্ত সন্দেহ পোষণ করি, এখনো যে হ্যাঁ, এখনো সন্দেহ পোষণ করি এই জন্য যে বাংলাদেশে নির্বাচন যে পরিস্থিতিটা ক্রমশই উদ্ভব হচ্ছে। আচ্ছা, আজ থেকে গতকালকে অথবা গত পরশু রাতে বা বিকালবেলায় কারো ধারণার মধ্যে কি ছিল যে তারেক রহমানের কাছ থেকে এই ধরনের একটা স্টেটমেন্ট আসবে যে আমার মাকে দেখতে যেতে আমার ইচ্ছা করে, কিন্তু আমি এই সিদ্ধান্ত নিতে নেওয়ার সুযোগ আমার নেই, ফেরার এক সিদ্ধান্ত একক নিয়ন্ত্রণ আমার নয়। তার মানে অনেকে এর সঙ্গে জড়িত। তার অর্থ হলো যে আমরা যে চৌহদ্দির মধ্যে আছি, আমরা যতটুকু দেখি তার বাইরে দেখার মতন অনেক জায়গা আছে, যে জায়গাগুলো আমরা দেখতে পারি না। নির্বাচন ঘিরে বাংলাদেশের রাজনীতিতে আমরা যদিও চাই যে আমাদের এখানে স্থিতিশীলতার জন্য, নাগরিক নিরাপত্তার জন্য যেভাবে কিছু মানুষ জুলাইকে সুযোগ হিসাবে ব্যবহার করে বাংলাদেশের মধ্যে যে ধরনের একটা দানবী অবস্থা তৈরি করেছে, 10 থেকে 15 জন মানুষ যদি আপনার সাথে থাকে, আপনি ঢাকা শহরে যা খুশি তাই করতে পারবেন। তাই এখন তো সেটা হচ্ছে। আপনাকে আমি পছন্দ করি না, আপনাকে একটা ট্যাগ দিলাম, দেওয়ার পরে 10-12 জন মানুষ নিয়ে আপনার বাড়ির সামনে গেলাম, অশ্রাব্য ভাষায় আপনাকে কতক্ষণ গালাগালি করলাম, সোশ্যাল মিডিয়া একটা মব পোস্ট দিয়ে মব ক্রিয়েট করলাম, আপনি যেখানে যাচ্ছেন আক্রমণ করলাম, আপনার পোশাক আমার পছন্দ হচ্ছে না, আমি আপনাকে একটা ট্যাগ দিয়ে দিলাম, তারপরে আপনার জীবনকে বিপন্ন করে তুললাম। এগুলো তো অনবরত হচ্ছে, এবং এটি বন্ধ করার জন্য সরকারের পক্ষ থেকে যে ইনিশিয়েটিভ আমি তো দেখতে পাচ্ছি না। এবং এই কথাগুলো শুধু আমরা বলছি তাই না, গতকালকে টিআইবির পক্ষ থেকে একটা বিবৃতি দেখেছেন যে তারা এই শব্দটা ব্যবহার করেছে যে সংস্কারের কোনো লেশ দেখা যাচ্ছে না, অথচ যিনি বিবৃতি দিয়েছেন ডক্টর ইফতেখারুজ্জামান, তিনি দুর্নীতি বিরোধী দীর্ঘদিন লড়াই করছেন, এবং টিআইবি দুর্নীতি সংক্রান্ত যে সংস্কার কমিশন তার প্রধান তিনি, তারা যে রিপোর্টটা তৈরি করে সরকারকে দিয়ে এসেছিল, সরকার পুরোটাই তার খোল নলচে পাল্টে ফেলেছে এবং তার ইচ্ছা মতো সেটিকে তৈরি করেছে। এরপরে যে ব্যক্তির নেতৃত্বে এই কাজটি হলো, তিনি বাইরে এসে অসহায়ত্ব প্রকাশ করছেন, উদ্বেগ প্রকাশ করছেন। তো এর ভেতর থেকে তো আপনি বুঝতে পারছেন যে আমাদের এখানে একসময় মুক্তিযুদ্ধের চেতনা ত্রিপল দিয়ে সমস্ত দুষ্কর্মকে ঢেকে রাখা হয়েছে, আর আজকে জুলাইয়ের চেতনার কথা বলে, তার অর্থ কিন্তু এই বলছি না যে জুলাইতে যারা পরিবর্তনের জন্য জীবন দিয়েছেন তাদেরকে আমরা অভিযুক্ত করার কোনো সুযোগ নেই, কিন্তু জুলাইকে যারা ইউটিলাইজ করে নিজেদের সম্পদ বাড়িয়েছেন, নিজেদের ভাগ্যের পরিবর্তন করেছেন, কিন্তু যে অঙ্গীকারটা ছিল রাষ্ট্রের যে গণতান্ত্রিক রূপান্তর, রাজনীতির যে গুণগত পরিবর্তন, মানুষের যে স্বাধীনতা, কথা বলার অধিকার, সেই জায়গাগুলোতে আমি তো দেখছি ক্রমশ সংকুচিত হয়ে পড়ছে। মীমাংসিত যে সমস্ত বিষয় অনবরতভাবে আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের মুক্তিযোদ্ধা, আমাদের স্বাধীনতার ঘোষণা, আমাদের মুজিবনগর সরকার, জাতীয় সঙ্গীত, আমাদের বাউল, মেলা, সাহিত্য, সংস্কৃতি খুব পরিকল্পিতভাবে আক্রমণ করা হচ্ছে। না, আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, মুক্তিযুদ্ধের সেই চেতনার বিরুদ্ধে যারা কাজ করেছিলেন, একেবারে স্পষ্ট, তারাই তখন উচ্ছ্বসিতভাবে বলছেন যে আমরা ৭১-এর মুক্তিযুদ্ধের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং আমরা ক্ষমতা এলে সবাইকে নিয়ে একসঙ্গে আমরা কাজ করব। তাহলে কি দাঁড়ালো? এটা হচ্ছে ওই যে বললাম যে ব্যবসা, হ্যাঁ, ওই যে মুক্তিযুদ্ধের চেতনার নামে সারা দেশে, এইটুকু একটা দেশে শেখ মুজিবের নামে 24টা পাবলিক বিশ্ববিদ্যালয়, এটা কি প্রয়োজন ছিল? না। কিসের নামে হয়েছে?
মুক্তিযুদ্ধের নামে। অথচ মুক্তিযুদ্ধের যে জাতীয় 4 নেতা, এই যে 4 নেতার কথা যাদের নেতৃত্বে মুক্তিযুদ্ধটা হয়েছে, আপনি নিজের স্মৃতিকে জিজ্ঞেস করেন বাংলাদেশে তাদের নামে এই ঢাকা শহরে আপনি এই 4 নেতার নামে সেটা তো আছেই, সেটা তো আছে। 4 নেতাকে আঞ্চলিক নেতা, এখন যারা এই কাজটা করছেন, যখন তারা দেখছে যে এখানে মুক্তিযুদ্ধটাকে যদি আমি ব্যবহার করি তাহলে এর সেল ভ্যালুটা অনেক খায় বেশি, জুলাইটা যদি ব্যবহার করি সেল ভ্যালুটা বেড়ে যায়। গত পরশুদিন দেখলাম, আজ থেকে 2 বছর আগে শাহবাগে আমরা এই অঞ্চলে আসা যাওয়া করতাম, মুক্তিযুদ্ধ মঞ্চের নামে যে ধরনের গুন্ডামি করা হয়েছে, একই ধরনের জুলাই মঞ্চের নামে একে ধরা হচ্ছে, তাকে মারা হচ্ছে, নারীদেরকে হেনস্থা করা হচ্ছে, বাউল সঙ্গীতে আক্রমণ করা হচ্ছে। তো এইগুলো কি আমাদের পরিবর্তনটা কি হলো ভাই? ব্যক্তির পরিবর্তন হয়েছে, তাই? হ্যাঁ, টাকা পয়সা। এখন শুনছি মোহাম্মদপুরে যারা বলতেন যে টিউশনি করে চলতে হয়, তাদেরকে দেখছি গুলশানে থাকে বিরাট গাড়ি। আমাকে যে বলেছে যে আমার মা গার্মেন্টসে চাকরি করে এবং বাবা রিক্সা চালায়, গত কয়েকদিন আগে শুনলাম 22 লাখ টাকার গাড়িতে চড়ে। বাহ। মোহাম্মদপুরে যারা থাকতেন ম্যাচে, এইটা এক ধরনের আমরা সিনেমায় দেখতাম না রাজ্জাক যুগের, যে এই গ্রাম থেকে এলো, হাঁটতেছে শর্ট, রিক্সা চালাচ্ছে শর্ট, তারপরে গাড়ি চালাচ্ছে শর্ট, তারপরে বিরাট বাড়ির মালিক হয়ে গেল। এটা তো প্রত্যাশিত ছিল না। কাজের লোকের 400 কোটি টাকা, সেই কারণেই তো আমরা তাদেরকে বিদায় করেছিলাম। অনেক অনেক ধন্যবাদ। একেবারে শেষের দিকে আমরা একটা ছোট্ট আলোচনা করি। আমার দেশ পত্রিকায় শিরোনাম হয়েছে দখল দূষণ সংক্রমণে দুর্বিষহ রাজধানীর নাগরিক জীবন নিয়ে কেউ ভাবে? আমি তো অবাক হলাম যে এরা এই রিপোর্টটা কেন করেছে। ঢাকায় নাগরিক আছে, এটা কি আমাদের শাসকরা বিশ্বাস করেন? আপনি গত 1 বছর বা তার আগে একটা জায়গাকে আমরা দেখাতে পারবো যে ইতিবাচক একটা পরিবর্তন এসেছে? আমাদের এখানে তো অর্থ বরাদ্দ হচ্ছে এবং রাষ্ট্রের যে অর্থটা ব্যবহার করা হচ্ছে ভোট কালেক্ট করার জন্য। অমুক উপদেষ্টা তিনি যেখান থেকে নির্বাচন করতে পারে সেখানে তিনি টাকাটা বরাদ্দ করছেন, অন্য জায়গায় না। অথচ বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানার থেকে এরা দায়িত্বভার গ্রহণ করেছিলেন, কিন্তু তারা নিজ দেশের মধ্যে মন্ত্রণালয় টু মন্ত্রণালয়, অঞ্চল থেকে আরেক অঞ্চল, এক নির্বাচনী এলাকা থেকে আরেক নির্বাচনী এলাকা বৈষম্য তৈরি করছেন। ওই কারণে আমি আপনাকে বললাম যে জুলাই বিক্রি হয়ে গেছে, জুলাই বেহাত হয়ে গেছে। তারপরেও আমরা জুলাইয়ের শহীদদের কাছে ক্ষমা চাই যে তাদের রক্তের মধ্য দিয়ে অর্জিত যে বিজয়টা সেটা আমরা ধরে রাখতে পারিনি। সহস্রাধিক আগ্নেয়াস্ত্রের কোনো হদিশ নেই, পত্রিকার শিরোনাম। তাহলে গেল কোথায় এগুলো? এগুলো আছে, এগুলো ব্যবহৃত হবে। আছে কয়েকদিন আগে আছে তো কোথাও, কারণ দেখলেন না ব্যবহৃত হচ্ছে। এবং আমি নির্বাচন নিয়ে সংশয় কেন প্রকাশ করি জানেন? আপনি দেখছেন যে প্রতিযোগিতার জায়গায় ক্রমশই প্রতিহিংসাটা মুখোমুখি এসে দাঁড়াচ্ছে। সোশ্যাল মিডিয়াটা আপনি দেখেন, যে ধরনের ভাষা একজন আরেকজনকে, যারা 1 বছর আগে একেবারে বন্ধু ছিল, একসঙ্গে ছিলেন, একসাথে রাষ্ট্র পরিচালনা করেছেন, সরকার পরিচালনা করেছেন, তাদের ভাষাগুলো আপনি দেখেন। অস্ত্র নিয়ে একজন আরেকজনকে তাড়া করছে। নির্বাচন যত কাছে আসবে এই সহিংসতা, এই দৌড়াদৌড়ি আরো এটি বাড়বে। আমরা সেটা চাই না, না চাইলেও বাড়বে। আমরা চাই না, কিন্তু না চাইলেও ধন্যবাদ কন্ট্রোল করতে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা শেষ শুনলেন। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই আবারও কথা হবে। খোদা হাফেজ।